নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। কি হয়েছে কি দিদিমণির? ক্লান্ত, বিচলিত, ক্রুদ্ধ। দিদিমণির অত্যন্ত ঘনিষ্ঠ একজন আমাকে এই কথাটি বলেছেন। বলছেন, শোনো, কাউকে বিশ্বাস করতে পারছেন না। আমি বললাম, এ তো দিদিমণির পুরনো রোগ। উনি আদ্যপান্ত কি বলবো আর কি, মেগালোম্যানিয়াক। গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই সংগ্রাম করে ক্ষমতাসীন হয়েছেন, কিন্তু ক্ষমতাসীন হওয়ার পর তিনি যেটা এই রাজ্যে কায়েম করেছেন সেটা হলো তার কথাই আইন, বাকির কোনো অস্তিত্ব নেই। নিজের মন্ত্রিসভার সতীর্থদের কাজের কি খুব একটা স্বাধীনতা আছে? শিক্ষামন্ত্রী বলুন, নগর উন্নয়ন মন্ত্রী বলুন, শিল্পমন্ত্রী বলুন, তারা কিন্তু নিজেরা কখনো সিদ্ধান্ত নিতে পারেন না। সামান্য কোনো সিদ্ধান্ত নিতে গেলেও তাদের মুখ্যমন্ত্রীর মুখাপেক্ষী হয়ে থাকতে হয়। এবং রাজ্যের এক মন্ত্রী, তিনি এখন অন্য দপ্তরে আছেন, আগে পর্যটন দপ্তরে ছিলেন। তা সেই পর্যটন দপ্তরের কিছু উদ্যোগ তিনি নিয়েছিলেন, খোল লঞ্চে বদল করার চেষ্টা করেছিলেন। উদ্যোগ ভালো ছিল, সাধু উদ্যোগ ছিল, কিন্তু দিদিমণি তাকে ফোন করে বলেন, তুমি কি পর্যটনটাও আমার থেকে ভালো বোঝো? অর্থাৎ তিনি সবকিছু সবার থেকে ভালো বোঝেন। আইনজীবী হিসাবে তিনি প্রয়াত সিদ্ধার্থ রায়ের সমতুল্য, চিকিৎসক হিসাবে ডক্টর বিধানচন্দ্র রায়ের মতো। তিনি শিল্প বোঝেন, সংস্কৃতি বোঝেন, কবিতা লেখেন, বহু ভাষায় তার একেবারে দারুণ দক্ষতা, গড়গড় করে বলতে পারেন পাঞ্জাবি, হিন্দি, উর্দু সব। তিনি জানেন না, পারেন না এমন কিছু নেই, এবং এটা তার বিশ্বাস। তিনি সবার থেকে সবকিছু ভালোবাসেন, ভালো করেন, কবিতাটা লেখেন শক্তি চট্টোপাধ্যায়ের থেকেও ভালো। কিন্তু একটা বিষয়ই তিনি খুবই কি বলবো আর কি, কাউকে তিনি বিশ্বাস করতে পারেন না, নিজের ছায়াকেও বিশ্বাস করতে পারেন না। এবং যত 2026-এর নির্বাচন এগিয়ে আসছে, তত তার এই উচাটন মানসিকতা প্রকাশ্যে আসছে। কয়েকদিন আগে নবান্নে ডিএমদের সঙ্গে বৈঠক করলেন। সেই বৈঠকে মুখ্যমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন এক প্রশাসনিক শীর্ষ আধিকারিক, তাকে ডাকা হয়নি, শুধু মুখ্য সচিব ছিলেন। এবং জেলা শাসকরা যাতে টেলিফোন নিয়ে ওই কনফারেন্স রুমে ঢুকতে না পারে সেজন্য নির্দেশও দিয়েছেন। অর্থাৎ তার প্রশাসনের অংশ যারা, তাদেরকেও হয়তো মুখ্যমন্ত্রী সম্পূর্ণ বিশ্বাস করেন না। দেখুন, আইএস অফিসাররা কেন্দ্রীয় সরকারের ক্যাডার, কিন্তু পশ্চিমবঙ্গের অনেক জেলায় এমন জেলা শাসক আছেন, তারা ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ, ধাপে ধাপে তারা জেলা শাসকের পদে উত্তীর্ণ হয়েছেন। তাদের আনুগত্য নিয়ে মুখ্যমন্ত্রী অনেকটাই নিশ্চিত, কিন্তু আইএস অফিসার বা আইপিএস অফিসার, তারা যেহেতু সেন্ট্রাল ক্যাডার, তাদের আনুগত্য নিয়ে মুখ্যমন্ত্রীর মনে কিন্তু নানা সময় সংশয় থাকে। এই যে বিএলও, বুথ লেভেল অফিসার, তাদেরকে দিল্লিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, জাতীয় নির্বাচন কমিশন দিয়েছে। বীরভূমের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী কি বললেন জেলা শাসকদের উদ্দেশ্য করে? আমাকে আপনারা জানালেন না, জানাবার প্রয়োজন মনে করেনি। আচ্ছা, তাহলে মুখ্য সচিবকে জানাতে পারতেন। তারপর বিএলওদের কার্যত ধমকে দিলেন, মনে রাখবেন আপনারা রাজ্য সরকারের কর্মচারী, নির্বাচন কমিশন ক্ষণিকের অতিথি। নবান্নেও বলেছেন যে রাজ্য সরকারের কাজকে অগ্রাধিকার দিতে হবে। পাড়ায় সমাধান প্রকল্প চালু হচ্ছে, 3টে বুথ করে একটা ক্লাস্টার। আপাতত 8,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। বুথের সংখ্যা 1 লাখ ক্রস করলে সেটা 10,000 কোটি হবে, কিন্তু প্রাথমিকভাবে কাজ শুরুর জন্য সম্ভবত 3.5 লক্ষ টাকা বুথ প্রতি ধার্য হয়েছে, যাতে 10 লক্ষ টাকা
কাজ আপনি দিলে টেন্ডার ফেন্ডারের ঝামেলা থাকে, সময় নষ্ট হয়, সেই জন্য 3.5 লক্ষ টাকা। এর আগেও তিনি দুয়ারে সরকার, দিদিকে বলো, পাড়ায় সমাধান করেছেন, এবার বুথ ভিত্তিক সমাধান। এর বাজেট ছিল না, কিন্তু আইপ্যাকের পরামর্শে মুখ্যমন্ত্রী এই প্রকল্পটা হাতে নিলেন এবং বাজেট কোত্থেকে আসবে? বিভিন্ন দপ্তরের বরাদ্দ কাটছাট করা হবে, নইলে বাজার থেকে ঋণ নেওয়া হবে। কিন্তু ডিএ যখন দিতে পারলো না 10%, 10,000 কোটি টাকা সুপ্রিম কোর্টের নির্দেশেও, তখন কি বলল রাজ্য সরকার? যে এই খাতে কোনো অর্থ সংস্থান করা ছিল না বাজেটে, তাই আমাদের পক্ষে 10,000 কোটি টাকা এই মুহূর্তে জোগাড় করা সম্ভব নয়, 6 মাস আমরা সময় চাইছি। কিন্তু এই 8,000 কোটি টাকা কিন্তু রাতারাতি জোগাড় হয়ে গেল। অর্থাৎ মুখ্যমন্ত্রীর প্রায়োরিটি নেই দিয়ে দেওয়া। তিনি সরকারি কর্মচারীদেরকে ক্রিমি লেয়ার মনে করেন এবং সরকারি কর্মচারীদের একটা বড় অংশ তাকে সমর্থন করে না, তাকে বিপাকে ফেলতে চায়, এটা তিনি বদ্ধমূল বিশ্বাস করেন। তাই সরকারি কর্মচারীদের দাবি যত ন্যায়সঙ্গত হোক না কেন, মুখ্যমন্ত্রী নানা ছুতোয় টালবাহানা করে এই প্রাপ্য ডিএ থেকে তাদেরকে বঞ্চিত করছেন। কিন্তু এই কাজ তো তিনি আগেও করেছেন, কিন্তু এখন তিনি এত অশান্ত, অস্থির, অধৈর্য হয়ে উঠছেন কেন? নিজের আমলাকুলকেই বিশ্বাস করতে পারছেন না। তার অনেকগুলো কারণ আছে। প্রথম কারণটা হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটা নির্বাচন কমিশন দেশ জুড়ে করবে। বিহারে হয়েছে, পশ্চিমবঙ্গে হবে। বিএলওদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তাদের ভাতা বৃদ্ধি হয়েছে। এখন দিদিমণি বলছেন যে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হলেই প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে চলে যায়। 1950 সালের পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্টের বিভিন্ন ধারা দিদিমণি যদি পড়ে দেখেন, তাহলে জানতে পারবেন তার দাবি একদম সঠিক নয়। এই যে ভোটার তালিকা সংশোধন, পরিমার্জন, এই যে কাজ, এই কাজ যখন নির্বাচন কমিশন শুরু করে এবং তখন যাদেরকে এই দায়িত্ব দেয় সরকারি কর্মচারীদের, তারা কিন্তু নির্বাচন কমিশনে অন ডেপুটেশন চলে যায়। তাদের বেতন দেয় হয়তো রাজ্য সরকার, কিন্তু তারা পুরোপুরি নির্বাচন কমিশনের আওতাভুক্ত। এবং যদি বিএলওরা বা বিএলও সুপারভাইজাররা ঠিকঠাক কাজ না করেন, তাদের দায়িত্ব পালন না করেন, তারা কিন্তু শাস্তির মুখে পড়তে পারেন। সর্বনিম্ন 3 মাস থেকে সর্বাধিক 3 বছর এবং জরিমানাও আছে। দেখুন বিহারে তো এনডিএ সরকার, কিন্তু সেখানেও 400-র উপর বিএলওর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, 53 জন নাকি জেলে আছেন। যারা বলছেন এটা বিজেপির এজেন্ডা বাস্তবায়িত করতে চাইছে নির্বাচন কমিশন, তারা কি বলবেন? বিহারে তো বিজেপি, জেডিইউ, হাম এদের সরকার, মানে এনডিএ সরকার। তাহলে এনডিএ সরকারই তো বিএলওদের নিযুক্ত করেছিল। সেই বিএলওরা নিশ্চয়ই ঠিকভাবে কাজ করেনি। ওই 400 জন, তাদের বিরুদ্ধে কমিশন এফআইআর করেছে। তার কমিশন স্বচ্ছতা, নিরপেক্ষতা বজায় রেখে ভোটার তালিকাটাকে সংশোধন করতে চায়। এই যে রাহুল গান্ধী বলছেন না, তার হাতে এমন তথ্য আছে পরমাণু বিস্ফোরণ হবে। কংগ্রেস জিতলে বা আইএনডিআই জোট জিতলে পরে নির্বাচন কমিশন হচ্ছে সিজারের বর্তির মতো সব সন্দেহের ঊর্ধ্বে, আর কংগ্রেস বা আইএনডিআই জোট হারলে নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির দালাল। একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করার এই মানসিকতা আইএনডিআই জোটের শরিকদের সবার আছে। এখন বলা হচ্ছে যে মুখ্য নির্বাচন কমিশনারকে চিহ্নিত করার কাজে কেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে রাখা হলো না। বিরোধী দলনেতা আছে, একজন সিনিয়র ক্যাবিনেট মন্ত্রী আছে এবং প্রধানমন্ত্রী আছেন। আমি এখানে একটা প্রশ্ন করি যে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন একটা আইন হয়েছিল, সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে, বলছে অসাংবিধানিক। আচ্ছা, সুপ্রিম কোর্ট ওই কলেজিয়ামের মাধ্যমেই বিচারপতিদের নিয়োগ করে, তারাই ঠিক করেন কে হাইকোর্টের বিচারপতি হবেন, কে সুপ্রিম কোর্টের বিচারপতি হবেন। সেখানে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশনের যে আইনটা ছিল, তাতে কিন্তু ওই বিচারপতি নিয়োগের প্রক্রিয়াটাকে অনেক বেশি গণতান্ত্রিক করা হয়েছিল। সুপ্রিম কোর্টের কলেজিয়াম
তাদের মতো করে সিদ্ধান্ত নেয়, বিচারপতি নিয়োগ, ট্রান্সফার, সুপ্রিম কোর্টের বিচারপতি, সবকিছু। তো সেখানে তো কিছু বলছে না। ওই ব্যবস্থাটাকে কি আপনারা খুব গণতান্ত্রিক মনে করেন? আর যেখানে নির্বাচন কমিশনার কে হবেন সেই কমিটিতে প্রধান বিচারপতিকে না রেখে আর একজন মন্ত্রীকে রাখা হলো, তখনই গেল রব হয়ে গেল। এই প্রশ্নগুলো সদুত্তর ভীষণ রকম জরুরি। দেখুন, রাজ্যের যিনি সিইও মনোজ আগরওয়াল, তিনি মুখ্যমন্ত্রীর পছন্দের আমলা ছিলেন না। আগের যিনি সিইও ছিলেন তিনি খুবই অনুপ্রাণিত এবং গৃহপালিত প্রকৃতির ছিলেন। তিনি অবসরের পর এই মনোজ আগরওয়াল এসছেন, তার নাম প্রথম পছন্দের তালিকায় ছিল না। তিনি কি বলছেন, এখন বামার লরি বিল্ডিং এ সিইওর দপ্তর, ছোট দপ্তর, কাজের চাপ বাড়বে, তারা দপ্তরকে স্থানান্তরিত করতে চায় যেখানে পার্কিং এর ব্যবস্থা ভালো, অগ্নি নির্বাপন ব্যবস্থা ভালো, স্পেস ভালো। বারবার চিঠি দিচ্ছেন মুখ্য সচিবকে, কিন্তু সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। প্রয়োজনে জাতীয় নির্বাচন কমিশনকে এই বিষয়টা জানাবেন সিইও, অর্থাৎ চূড়ান্ত অসহযোগিতা করব, পদে পদে বাধা দেব, প্রতিবন্ধকতা সৃষ্টি করব। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন যে রাজ্য সরকার যখন আর্থিক দায়ভার গ্রহণ করে তখন সিইওর দপ্তরের উপর কেন রাজ্য সরকারের কর্তৃত্ব থাকবে না বা প্রভাব থাকবে না। এখন প্রশ্ন, বিমানবাবু, একটা সাংবিধানিক প্রতিষ্ঠান জাতীয় নির্বাচন কমিশন, তার সিইও রাজ্যের, তার সাংবিধানিক প্রতিষ্ঠানের একটা অংশ, সেখানে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর সেখানে অবাঞ্ছিত হস্তক্ষেপ করলে তা নির্বাচন কমিশনের কাজের নিরপেক্ষতা নষ্ট হয়। আমাদের যিনি এখন সিইও আছেন তিনি পদমর্যাদায় অতিরিক্ত মুখ্য সচিব পদমর্যাদার অফিসার, এটা স্বরাষ্ট্র দপ্তরের একটা এক্সটেনশন। স্বরাষ্ট্র সচিব যিনি পদমর্যাদায় প্রিন্সিপাল সেক্রেটারি, একজন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি পদমর্যাদার অফিসারের কি বলবো র্যাঙ্কিং প্রিন্সিপাল সেক্রেটারি থেকে বেশি। সামান্য আর্থিক বিষয়েও রাজ্য সরকারের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়, এবং ভারতবর্ষের সব রাজ্যে এই সিইওর দপ্তর রাজ্য প্রশাসনের নিয়ন্ত্রণাধীন নয়। পশ্চিমবঙ্গে কেন হবে না? এতদিন হয়নি বলে চিরকাল একই অবস্থা থাকবে এটা আশা করাই যায় না। ভারতের নির্বাচন কমিশন এবার কিন্তু কড়া মনোভাব দেবে। যদি রাজ্য সরকার টালবাহানা করে, সিইওর দপ্তরকে আলাদা করতে না চায়, তাদের প্রকৃত ইন্ডিপেন্ডেন্সের ব্যাপারটাকে এনশিওর না করে, তাহলে আর একটা সংঘাতের ক্ষেত্র প্রস্তুত হবে এবং সেটা চরম পর্যায়ে যাবে। এবং নির্বাচন কমিশন কিন্তু বদ্ধপরিকর এসআইআর করার ব্যাপারে। দেখুন, রাহুল গান্ধীর অভিযোগকে তারা কোনো গুরুত্ব দেয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কাল্পনিক অভিযোগ করেছিলেন, নির্বাচন কমিশন বলেছে ফেক। এমনকি সিনিয়র জার্নালিস্ট রাজদীপ সরদেশাইয়ের একটা পোস্টকেও নির্বাচন কমিশন বলেছে বিভ্রান্তিকর। ওই ইকোসিস্টেমটা সরব হয়েছে, বুঝতে পারছেন তো? তারা সাংবিধানিক প্রতিষ্ঠানের ইন্ডিপেন্ডেন্সকে চ্যালেঞ্জ করে তাদের মতো করে নির্বাচন যাতে হয় সেটা এনশিওর করতে চাইছে। কংগ্রেসের চিরকালের এটা স্বভাব, সবসময় সাংবিধানিক প্রতিষ্ঠানকে আন্ডারমাইন করা। আমি তো বলছি, যখন জেতে তখন সব ঠিক, আর হারলে পরে কমিশনের দোষ, ভোটার তালিকায় গড়বিল করেছে। এই যখন আবহ হয়ে মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন তিনি যতই বাধা দিন, যতই আপত্তি জানান, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে এবং আমলাকুলের একটা বড় অংশ শেষ পর্যন্ত তার সব কথা যে অক্ষরে অক্ষরে মেনে চলবে এমন কোনো গ্যারান্টি নেই। এবং আমলাশাহীর একটা অংশ কিন্তু রাজ্য সরকারের এই সমস্ত তুগলকি কাজকর্মে প্রচন্ড ক্ষুব্ধ, বিরক্ত। বিরোধী দলনেতার সঙ্গে রাজ্য প্রশাসনের গুরুত্বপূর্ণ অংশের যোগাযোগ আছে, সেই জন্য সরকারের কোনো সিদ্ধান্ত আগাম তিনি জানতে পারেন। সরকারের কোনো নির্দেশিকা বিরোধী দলনেতার কাছে চলে আসে, কি করে আসে? প্রশাসনের অভ্যন্তরে বিরোধী দলনেতার
প্রভাব আছে। তারা বিরোধী দলনেতাকে তথ্য দেন, নথি দেন, নির্দেশিকার কপি দেন, মুখ্যমন্ত্রী এটা জানেন। এবং বিরোধী দলনেতা যেভাবে বলছেন যে এসআইআর হবে, যারা যে বিএলওরা বা বিএলও সুপারভাইজাররা বা ওসি ইলেকশন বা বিডিওরা বা জেলা শাসক যারা স্বচ্ছভাবে এই প্রক্রিয়ায় অংশ নেবেন না, মাননীয়ার কথাকেই শিরোধার্য করে নির্বাচন কমিশনের নির্দেশকে অগ্রাহ্য করবেন, তাদেরকে কিন্তু কনসিকুয়েন্স ফেস করতে হবে, পরিষ্কার বলেছেন শুভেন্দুবাবু। তা রাজ্য প্রশাসনের অভ্যন্তরেও এটা নিয়ে তো একটা বিতর্ক তৈরি হচ্ছে। তারা কি করবেন? বঙ্গেশ্বরীর কথা অক্ষরে অক্ষরে মানবেন, নাকি নির্বাচন কমিশন যে নির্দেশগুলো দেবেন সেই নির্দেশগুলো অক্ষরে অক্ষরে পালন করবেন? নির্বাচন কমিশনের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করলে বঙ্গেশ্বরীর প্রশাসনের সঙ্গে মোটামুটি অনিবার্য। এখন তো এসআইআর শুরুই হয়নি, তার আগেই দেখছেন না বলছি ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব, নির্বাচন কমিশনের দপ্তরকে ঘেরাও করব, একটা নামও বাদ দিতে দেব না। ছোটবাবু হুমকি দিচ্ছেন, দুটো নাম বাদ দিয়ে দেখো বাংলার মানুষ কিভাবে প্রত্যাঘাত করে। যা আমলাকুল বা বিএলও সুপারভাইজার, তাদের উপর অসম্ভব মানসিক চাপ পড়ছে। তাদের অবস্থাটা শাকের করাতের মতো। কিন্তু তা সত্ত্বেও আমি বলতে পারি, ধরুন 1000 জন বিএলওর মধ্যে সিংহভাগ তাদের দায়িত্ব পালন করবেন, চাপের মুখে দাঁড়িয়েও করবেন। এবং কিছু আধিকারিক করবেন না, তারা অত্যন্ত অনুপ্রাণিত এবং গৃহপালিত। এটা নিয়ে কিন্তু গন্ডগোল হবে। রাজ্য সরকার কোন রকম সহযোগিতা করবেন এবং নির্বাচন কমিশনের যা মনোভাব, তারা বদ্ধপরিকর এসআইআর করতে এবং পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করা তাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে, সেটা বিরোধী শাসিত রাজ্য হলেও, এরকম বাধার মুখে নির্বাচন কমিশনকে পড়তে হবে না, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হবে। এখন তো সবে কলির সন্ধে, যখন নোটিফিকেশন জারি করবে নির্বাচন কমিশন, তখন শাসক রুদ্রমূর্তি ধারণ করবে, সব রকম ভাবে অসহযোগিতা করবে, প্রতিবন্ধকতা তৈরি করবে। এটা নির্বাচন কমিশন বোধহয় জানে এবং তারাও করা অবস্থান নেবে। এবং মাননীয়া বুঝতে পেরেছেন যে নির্বাচন কমিশনকে এবং বিএলওদের ধমকে চমকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব এইসব বলে এবার চিরে ভিজবে না, তাই তিনি শঙ্কিত হচ্ছেন। তার আমলাশাহিতে কারা কারা বিভীষণ আছে তিনি খুঁজতে চাইছেন, যে কারা নির্বাচন কমিশনের নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করতে চায়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. নির্বাচন কমিশনের নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করুক, তার আমলাশাহী এরা মাননীয় কিছুতেই চাইছেন না। কারণ তিনি বিলক্ষণ জানেন যে কত ভুয়ো ভোটার তালিকায় আছে। সীমান্তবর্তী জেলার বিধানসভা কেন্দ্র অনেকগুলোতে কোথাও 50%, কোথাও 60% পর্যন্ত ভোটারদের সংখ্যা বেড়েছে বিগত 15 বছরে। অস্বাভাবিক বললেও কম বলা হয়। তা সেই তালিকা থেকে তো নাম বাদ যাবে, মৃত ভোটারের নাম বাদ যাবে, দীর্ঘদিন ধরে রাজ্যে নেই তাদের নাম বাদ যাবে, ফিকটিশিয়াস ভোটারের নাম বাদ যাবে। বিহারের থেকে একটা নামও কম বাদ যাবে না। এটা বলার জন্য কোনো স্পেশালিস্ট হওয়ার দরকার নেই। যে রেটে বাংলাদেশি ধরা পড়ছে রাজ্য থেকে ভুয়ো পরিচয়পত্র নিয়ে, তা ভোটার তালিকায় তো এদের নাম আছে। ধরুন আধার কার্ড এবং রেশন কার্ড ছেড়ে দিন, ভোটার কার্ডকে মেনে নিল কমিশন, তা আধার কার্ড প্রমাণপত্র হিসেবে দাখিল হবে, কিন্তু সেই আধার কার্ডকেও ভেরিফাই করা হবে এটা প্রকৃত আধার কার্ড না জাল আধার কার্ড। আর তৃণমূল বিজেপির ভোটের পার্থক্য কত লোকসভা নির্বাচনের পর? 45 লক্ষের আশেপাশে। তাহলে ধরুন আমি ধরলাম তর্কের কাছে 65 লক্ষ নাম যদি বাদ যায়, তার সিংহভাগ হবে তৃণমূলের ভোট ব্যাংক। তাই মাননীয় দুশ্চিন্তাগ্রস্ত হবেনি।
আর 15 বছর পরে প্রতিষ্ঠান বিরোধী তার হাওয়া তো থাকবেই। সেই জন্য তিনি দেখলেন পাড়ায় সমাধান চালু করে দিলেন। শিল্প নেই, কলকারখানা নেই, আরে পরিযায়ী শ্রমিকরা বাংলা ছাড়ছে কেন? ভালো কাজের জন্য, ভালো মজুরির জন্য। শুধু লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্য সাথী কার্ড আর ফ্রি রেশন দিলে হবে না। আত্মসম্মান নিয়ে সবাই বাঁচতে চায়, খেটে খেতে চায়, সেই জায়গাটাই তো পশ্চিমবঙ্গে নেই। তার উপর তো দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ। এটা নিয়ে অতি বড় তৃণমূল সমর্থকের মনেও কোনো দ্বিধা নেই। একটা চৌর্যবৃত্তির সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছে এবং নির্বাচনের ফলাফল না কমিটেড ভোটাররা কখনো নির্ধারণ করে না। সরকার গড়া, সরকার উল্টে দেয়া, সবটাই করে সাইলেন্ট মেজরিটি ফ্লোটিং ভোটার। তারা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেয়, তারা সবকিছু বিচার বিবেচনা করে লাস্ট মোমেন্টে গিয়ে সিদ্ধান্ত নেয় বা কিছুদিন আগে সিদ্ধান্ত নেয়। ফ্লোটিং ভোটাররা একটা সিংহভাগ অংশ কিন্তু পরিবর্তন চাইছে। সেটা আইপ্যাকের সমীক্ষাতে উঠে আসছে। তাই মুখ্যমন্ত্রী অস্থির হয়ে গেছেন। উনি কাউকেই বিশ্বাস করেন না, ঘনিষ্ঠদেরও বিশ্বাস করেন না। একটা লেভেল পর্যন্ত করেন, তারপরে আর করেন না। তাই একজন রসিকতা করে বলে, এখন যা পরিস্থিতিতে নিজের ছায়াকেই তো বিশ্বাস করছেন না। এটা তো হওয়ার কথা নয়। 45 লক্ষ ব্যবধান আপনার সঙ্গে বিজেপি, 29টা আসন পেয়েছে তৃণমূল, তাহলে এত ভয় কেন? তৃণমূলের সমর্থকরা বলবেন এটা আপনি কাল্পনিক কথা বলছেন, দিদিমণির কোনো ভয় নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, ভয় আছে। কারণ দিদিমণি জানেন 160-65টা আসন তিনি যদি পান, সরকার তৈরি করতে পারবেন না। তারপর তো ঘরের মধ্যেও ঝামেলা আছে। আইপ্যাককে প্যাক বলে তিনি দূরে সরিয়ে দিয়েছিলেন। ছোটবাবুর ঘনিষ্ঠজনদের বিভিন্ন পদ থেকে অপসারণ করেছিলেন। যে সমস্ত প্রশাসনিক আধিকারিক ছোটবাবুর মনোনীত ছিল, তাদেরকে আস্তে আস্তে সরিয়ে দিয়েছেন। ছোটবাবু গোসাগরে খিল তুলে দিয়েছিলেন। এখন বাধ্য হয়ে আবার ছোটবাবুকে একটু কাছে টেনেছেন, কারণ ছোটবাবুর সঙ্গে আইপ্যাক আছে এবং দলীয় তহবিল নিয়ন্ত্রণ করেন ছোটবাবু। কিন্তু প্রার্থী তালিকা যখন চূড়ান্ত হবে, তখন দিদিমণি তার একান্ত আস্থাভাজন অনুগামীদের বেশি সংখ্যায় টিকিট দিতে চাইবেন, আর ছোটবাবু চাইবেন তার ঘনিষ্ঠ তাবেদারদের বেশি করে প্রার্থী তালিকায় নাম ঢোকাতে। অবশ্যভাবে একটা সংঘাত তৈরি হবে, কারণ দিদিমণি জানেন তার আদি অকৃত্রিম সহযোগীরা যদি প্রার্থী তালিকায় বেশি করে না থাকেন, পরিবর্তিত পরিস্থিতিতে তার গদি টলমল হয়ে যেতে পারে। দেখুন, রাজনীতি সম্ভাব্যতাশীল। ধরুন 165টা আসন পেল তৃণমূল, বিজেপি পেল 130টা। আমি কেন বলছি শপথ নিতে পারবে না এই সরকার? সামদাম দণ্ডভেদ শুরু হয়ে যাবে। ছোটবাবু দাবি করবেন তাকে মুখ্যমন্ত্রিত্ব দেয়া হোক। তিনি বলবেন আমার সঙ্গে এতজন বিধায়কের সমর্থন আছে, মুখ্যমন্ত্রী গদি ছাড়তে চাইবেন না। তখনই সাম দাম দণ্ডভেদের খেলা হবে। এটা মাননীয় জানেন না তা নয়। এবং সামনে যে কঠিন চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ শুধু বিজেপির দিক থেকে নয়, দলের অভ্যন্তরেও চ্যালেঞ্জ আছে। সেগুলো মোকাবিলা করাই হচ্ছে এখন তার কাছে আশু কর্তব্য, এবং সেই জন্য তিনি অবশ্যই চিন্তিত, অবশ্যই, এবং বুঝতে পারছেন না কে তার সঙ্গে আছে, কে তার সঙ্গে ছলনা করছে। সেই জন্যই তিনি কাউকে বিশ্বাস করতে পারছেন না। একটা গণতান্ত্রিক দলে বিভিন্ন স্ট্রাকচার থাকে, এখানে সবকিছু তো একজন দুজনের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। সেখানে সর্বোচ্চ নেতৃত্বকে যদি দ্বিতীয় নেতৃত্ব বা উত্তরাধিকারী ইয়ার অ্যাপারেন্ট চ্যালেঞ্জ করে, তখন পরিস্থিতিটা মোটেই সুখকর থাকে না। সেটাই হয়েছে শাসক দলে।